প্রিয় দর্শক, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর সেমিফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং স্পেন, র্যাঙ্কিংয়ের 1 এবং 3য় দল। অন্যদিকে সেকেন্ড সেমিফাইনালে কিন্তু মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং আমরা সবাই জানি ইংল্যান্ড। কারা ফাইনাল খেলবে এই প্রশ্ন তো পরে, আগে আজকের ম্যাচটা শেষ হোক। সো আমি সেদিন বলেছিলাম যে এবারে বিশ্বকাপে কিন্তু ফাইনালের আগে দুটো সেমিফাইনাল মানে আমরা আরো দুটো ফাইনাল দেখছি, কারণ ফিফা র্যাঙ্কিং এর একদম টপ 4টি দলই কিন্তু এবার সেমিফাইনাল খেলছে। খুবই দারুণ বিষয়, সবাইকে ওয়েলকাম করছি টেলিক্যাশ প্রেজেন্স টিভিএস ম্যাচ অ্যানাটমিতে। সঙ্গে রয়েছে মৌ, আর আমার সঙ্গে রয়েছেন ফর্মার ক্যাপ্টেন অফ বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম, আমাদের সবার ভালোবাসার মামুনুল ইসলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। এখন তো আপনি বলবেন যে আপনি আগেই ফ্রান্সের জার্সি পরে এসেছেন, জার্সিটা দেখতে সুন্দর, কালার ভালো, দ্যাটস ওয়াই। বাট আজকে তো একটা চমৎকার ম্যাচ আমরা উপভোগ করতে যাচ্ছি। সো কোন টপিক দিয়ে যে শুরু করবো আমি জানি না। আমি কি এমবাপ্পেকে দিয়ে শুরু করব, যে গোল্ডেন বুটের দৌড়ে তিনি কতটা এগিয়ে রয়েছেন, 8টি গোল 3টি অ্যাসিস্ট। আপনি যে কোনো দল বা যে কোনো প্লেয়ার নিয়েই দুই টিমের শুরু করতে পারেন, কারণ এটা তো অঘোষিত ফাইনাল। ফাইনাল হলো আরেক মেইন ফাইনাল তো পরে পরে আছে। এক্স্যাক্টলি, মানে ফার্স্ট একটা ফাইনাল আপনি দেখতে যাচ্ছেন র্যাঙ্কিং এ থাকা 1 আর 3 এর। হ্যাঁ, এবং ওয়ার্ল্ড কাপের আগে এই দুই দলেরই নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল, যে স্পেনকে নিয়ে আলোচনা ছিল, চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে স্পেন এগিয়েছিল। বাট ওয়ার্ল্ড কাপ স্টার্ট হওয়ার পর ফ্রান্স অপ্রতিরোধ্য, ওখানে আটকানোর কোনো সুযোগ নেই। তাই ওই হিসাব করে ওয়ার্ল্ড কাপ যখন স্টার্ট হয়, খেলা যখন শুরু হয়, তখন ফ্রান্স সবাইকে ছেড়ে সে এমন জায়গায় টপে চলে গেছে যে আপনি তাকে নিয়ে কথা বলতে গেলে অন্য টিম তার কতটুক আশেপাশে থাকে এটা দেখা, সেগুলো নিয়ে কথা বলতে হয় আমাদেরকে। আর স্পেন হচ্ছে স্টার্টিং এ স্পেন চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হওয়ার বেশি ভোট পেয়েছে মানে দর্শকদের। বাট যখন ওয়ার্ল্ড কাপ স্টার্ট হয় ফার্স্ট ম্যাচের পর থেকে স্পেন আস্তে আস্তে ধীরে ধীরে, মানে স্পেন হারবে সেটা কোনো সময় মনে হয় না, বাট ধীরে ধীরে তারা তাদের ফুটবলটা খেলে লাস্ট পর্যন্ত তারা সেমিফাইনাল কোয়ালিফাই করছে। এক্স্যাক্টলি, এখন পর্যন্ত একটু তাকাই আমরা হেড টু হেড 38টি ম্যাচে মুখোমুখি হয়েছে স্পেন এবং ফ্রান্স, এবং সেখানে ফ্রান্স জয়লাভ করেছে 13 বার, অন্যদিকে স্পেন 18 বার, আর ড্র হয়েছে 60টি ম্যাচ। আপনি যদি লাস্ট দুইটা ম্যাচ দেখেন, দুইটার ম্যাচে কিন্তু সেমিফাইনাল আর ফাইনালে নেশনস কাপ আর ইউরো দুইটাতে কিন্তু স্পেন জয়লাভ করেছে। এবং স্পেন ফ্রান্সের সঙ্গে দুর্দান্ত ফুটবলটা খেলেছে। আপনার ফ্রান্স দুর্দান্ত খেলে নাই সেটা না, আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন। আমি নর্মালি আপনাকে অনেক প্রোগ্রামে বলেছিলাম যে আমরা প্রত্যেকটা প্রোগ্রামে বলি ফ্রান্সকে হারাতে গেলে আপনার স্পেনকে মানে ফ্রান্সকে হারাতে গেলে যে কোনো টিম, নট অনলি স্পেন, ফ্রান্স যদি 2 গোল দেয় আপনাকে ফ্রান্সকে 3 গোল দিতে হবে। এই মানে 3 গোল দেওয়ার মতো ক্যাপাবল টিম কোনটা, এটা আমরা মানে সোর্স দিয়ে খুঁজতে হবে। সবকিছু মিলে আপনার ফ্রান্সকে হারাতে গেলে ফ্রান্স যতটা গোল আপনাকে দিবে তার থেকে একটা বেশি গোল আপনাকে দিতে হবে। একটু যদি ইউরো 2024 সেমিফাইনালের দিকে তাকে 2-1 গোলে জয়লাভ করলো স্পেন ফ্রান্সের সঙ্গে। অন্যদিকে কিন্তু ন্যাশনস লিগে সেখানেও কিন্তু তারা সেমিফাইনালে 5-4 গোলে জয়লাভ করেছিল। সো উই নো যে ফ্রান্স খুব দুর্দান্ত একটা টিম, বাট যখন প্রতিপক্ষ স্পেন, এবং আমি শুরুতে বলেছি যে মানে ফিফা র্যাঙ্কিং এর টপ 4টি দল সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে, এটা একটা কিন্তু দারুণ ব্যাপার। সো সেই জায়গা থেকে কি মনে হয় যে আজকের ম্যাচে কি ঘটবে? দেখেন, আসলে সবসময় আপনি যদি চিন্তা করে দেখেন পুরো ম্যাচগুলিতে ফ্রান্সকে আপনি হারাতে গেলে আপনাকে ফ্রান্স যতটা গোল দিবে তার থেকে একটা গোল বেশি করতে হবে, নাহলে পসিবল না। এখন ফ্রান্স টিম যে অ্যাটাকিং লাইন, এই অ্যাটাকিং লাইনকে আটকানোর জন্য যদি কোনো ডিফেন্ডার থাকে বা কোনো টিম থাকে, এটা স্পেনকে ধরা হচ্ছে। বিকজ স্পেন স্টিল নাও ওয়ার্ল্ড কাপে অনলি ফর একটা গোল রিসিভ করেছে। তারা গোল সংখ্যা কম করেছে, বাট তারা একটাই গোলই রিসিভ করেছে লাস্ট বেলজিয়ামের এগেইনস্টে। আপনি ওই সাইড চিন্তা করেন। আর আগের যে বললেন নেশনস কাপ আর হচ্ছে ইউরোতে যেভাবে জিতছে, একটা হলো 2-1 আর একটা 5-4। 5-4টা মানে আপনি চিন্তা করে দেখেন কতটা গোল হয়েছে। মানে আপনার ফ্রান্স গোল করেছে, স্পেন শোধ করেছে, বা স্পেন গোল করেছে, ফ্রান্স স্পেনকে ফলো করেছে। এই ধরনের ম্যাচ হলে তো দুর্দান্ত ম্যাচ, ওয়ার্ল্ড মানে যেটা অঘোষিত ফাইনাল বলা হয়। মানে এই স্টাফ এত গোল হওয়া এই টাইমে। বাট আমি মনে করি যে ম্যাচটা জিততে গেলে স্পেনের দুর্দান্ত ফুটবল খেলতে হবে এবং ফ্রান্সের অ্যাটাকিং লাইনে এমবাপ্পেকে তার ফুটবলটা খেলতে হবে। এক্স্যাক্টলি, এটা ডেফিনেটলি খেলতে হবে। বাট এমবাপ্পের কথা যদি আলাদা করে একটু যাই,
যে তিনি এখন পর্যন্ত 8টি গোল করেছেন, 3টি অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে লিওনেল মেসি 8টি গোল করেছেন, 2টি অ্যাসিস্ট করেছেন। সো গোল্ডেন বুটের দৌড়ে কিন্তু এগিয়ে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। আজকের ম্যাচে তিনি কয়টা গোল করতে পারেন সেটা একটা ব্যাপার, যদিও তার টিমে যে বাকিরা রয়েছে, ওসমান ডেম্বেলের কথা বলতে পারি, মাইকেল ওলিসে বা বারকোলা, আমি জানি না বারকোলা আজকে খেলবে কিনা। দুধে খেলবে, দুধে লাস্ট ম্যাচ দুর্দান্ত ফুটবল খেলেছে লাস্ট ম্যাচে। এই টিমটা এত চমৎকার টিম যে সবাই যদি গোল করে, মানে দ্যাট উইল বি ভেরি গুড। আমরা এখনো জানি না, বাট কি মনে হচ্ছে এমবাপ্পে কতটুকু এগিয়ে থাকবে এই গোল্ডেন বুটের দৌড়ে? দেখেন এখনো পর্যন্ত এমবাপ্পে ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত ফুটবল খেলে যাচ্ছে, এবং এমবাপ্পের আপনার সবচেয়ে বড় বিষয় ছিল তার গোলের ক্ষুধাটা। আপনি যখন তাকে মাঠে দেখবেন, একটা সময় কিন্তু মনে হয় না এমবাপ্পে গোল করবে না। তার উইদাউট বলের রানিং, উইথ বলের রানিং এবং স্পেস ক্রিয়েট করে দেওয়া অন্যজনকে, সব কিছু মিলে আমার মনে হয় কি মানে গোলের জন্য ক্ষুধার্ত, হাংরি হয়ে থাকা। এমবাপ্পের এই ওয়ার্ল্ড কাপে মনে হচ্ছে সে খুব ক্ষুধার্ত যে সে গোল করে একটার পর একটা রেকর্ড করে যাবে। নর্মালি যদি বললাম এমবাপ্পেকে আপনার ব্যাট ফুটবলটা খেলতে হবে, তাইলে আপনার জন্য ইজি হবে, বাট ব্যাট ফুটবল এমবাপ্পে খেললে কি হবে? দেমবেলে আছে, বারকোলা বা ডুডে বা অলিসে, মানে তারা এই 4 জন অ্যাটাকিং লাইনে এত স্ট্রং, তাদের রোটেট বা উইথ বল উইদাউট বলে তারা এত কমফোর্টেবল ওই জায়গাগুলিতে। তাইলে আমার মনে হয় যে এই ম্যাচে আপনি 2টা জিনিস দেখতে পাবেন ফ্রান্স আর স্পেনের। দুই উইঙ্গারের যখন ফ্রান্সের সঙ্গে কেউ এগেনস্টে খেলে, দেখবেন 2 উইঙ্গারকে ডাবল ডিফেন্ডিং করে এগেনস্ট টিম। স্পেনকেও সেম জিনিস করে, ইয়ামালকে ডাবল ডিফেন্ডিং করে, নিকোকে ডাবল ডিফেন্ডিং করে, কারণ তারা ইন্ডিভিজুয়ালি ভেরি ফাস্ট। তাহলে এই ম্যাচে কি এই ডাবল ডিফেন্ডিংটা হবে নাকি, সেটা আপনার দেখার বিষয়। তাহলে এই ম্যাচে যদি ডাবল ডিফেন্ডিং না হয়, তাহলে এটা এক ধরনের ওপেন ফুটবল হবে, মানে আপনি 1 ভার্সেস 1-এ চলে যাবেন। তা 1 ভার্সেস 1-এ আপনাকে ডিফেন্ড ব্লক করার মতো ওই ক্যাপাবিলিটি থাকতে হবে। 2 টিমেরই কিন্তু আছে, 2 সাইড ব্যাগে 2 টিমেরই খুবই ভালো ডিফেন্ড করতে পারে, ভালো অ্যাটাকই করতে পারে, ওভারল্যাপিং। এখন যে 2 উইং, মানে আসলে ফুটবলটা হবে উইং দিয়ে, মিডল দিয়ে খুব কম ফুটবল খেলবে, কারণ বার্সেলোনার স্টাইলে টিকি-টাকা স্টাইলে স্পেন ফুটবল খেলে, স্টিল নাও পাসিং ফুটবল, টিকি-টাকা ফুটবল, এবং অন্য টিমকে উইদাউট বলে রান করে তারা দুর্বল করে। এই জিনিসটা সেম কিন্তু ফ্রান্স করার ট্রাই করবে, এবং ফ্রান্স অপেক্ষায় থাকবে স্পেন কখন ফ্রান্সকে স্পেসটা দিবে। খেলা হবে 2 উইঙ্গারে, খেলা হবে আপনার নিকো এবং আপনার ইয়ামাল, দেমবেলে আর হচ্ছিল এমবাপ্পে। এই জায়গাগুলিতে যদি আপনার নর্মালি স্টপ থাকে, তাইলে আপনার গোল সংখ্যা কম হবে, আর এরকম যদি 1 ভার্সেস 1 থাকে, তাহলে গোল সংখ্যা বেশি হবে। এখন ডিপেন্ড করে 2 টিমের 2 তারকা আছে, 1 তারকা এখনো পর্যন্ত মানে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্ম করে যাচ্ছে। স্পেনের একটা তারকা, সে স্টিল নাও ওই ধরনের পারফরমেন্স করছে না, বাট টিমের জন্য অনেক সময় ভূমিকা রাখতেছে জিতার জন্য। এখানে একটা বিষয় যে কিলিয়ান এমবাপ্পে, তার বয়স এখন 27, অন্যদিকে লামিন ইয়ামাল 18 বছর বয়স। এই দুজনের একটা সুন্দর যুদ্ধ হয়তো আজকে আমরা দেখব এই ম্যাচে। মাসবি দেখবেন আপনি এই ম্যাচেই চিন্তা বলতে পারবেন ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ারকে, কি প্লেয়ারকে, কারণ 2 টিমে এত পরিমাণ ম্যাচ উইনার, মানে আপনার সবাই ম্যাচ উইনার প্লেয়ার আছে 2 টিমে। সবচেয়ে স্ট্রং সাইড, আপনি যদি দুর্বল আর স্ট্রং সাইড চিন্তা করেন, স্পেনের মিডফিল্ড খুবই স্ট্রং, ওই পেড্রি, রড্রি, তার নাম্বার 10 অ্যাটাকিং মিডফিল্ডার স্পেনের, আর হচ্ছিল 4-3-3 খেলে, আর ফ্রান্স খেলে 4-2-3-1। তাহলে এই জায়গাগুলিতে স্পেনের মিডফিল্ডগুলি খুবই স্ট্রং, আর ফ্রান্সের অ্যাটাকিংটা খুবই স্ট্রং, আবার স্পেনের ডিফেন্স লাইন খুবই স্ট্রং। মানে আপনি ফেসগুলি কিভাবে হচ্ছে খেয়াল করে দেখছেন, অ্যাটাকিং টু ডিফেন্স স্পেনে গিয়ে, মিডফিল্ড টু মিডফিল্ড আপনার স্পেন আগিয়ে, ওইদিকে ফ্রান্স এগিয়ে, এদিকে স্পেন, আবার এদিকে স্পেন এগিয়ে। মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি আপনি চিন্তা করেন, তাদের গোলকিপারে এমন পর্যন্ত প্রেশার আসে নাই যে গোলকিপার দুর্দান্ত ফুটবল খেলে তাদেরকে উইনের জায়গায় নেওয়া। 2 দলের গোলকিপারকে এখনো প্রেশার নিতে হয় নাই। এই ম্যাচে 2 দলের গোলকিপারের খুব প্রেশার নেবে, এবং যতটা সম্ভব যে তারা গোল কনসিড করতে চাইবে না। 2 গোলকিপারের উপরেই ডিপেন্ডেন্ট এই ম্যাচ। দেখবেন যে গোলকিপার সেভ দিয়ে তার টিমকে মেন্টালি এগিয়ে নিয়ে যেতে পারবে, আই থিংক মানে সেই দলই এগিয়ে যাবে, মানে উইনিং মোমেন্টাম বলা যায়। মামুন ভাই, একটু যদি দেখি যে ফ্রান্স আসলে এবারের বিশ্বকাপে একটা মানে ম্যাচও তারা হারেনি, 6টি ম্যাচই জয়লাভ করেছে এবং 16টি গোল করে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ মানে গোলদাতা টিম তারা এবার। এবং তাদের দলের যেই মানে লাইন আপ, মানে দ্যাট ইজ ওয়াও। আমার মনে হয় এখন আমরা একটু স্ক্রিনে তাকাবো, একটু লাইন আপগুলো দেখে নেব প্রিয় দর্শক। আজকে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং স্পেন। দেখে নেব এই দুটো দলের সম্ভাব্য লাইন আপ এবং ফরমেশন কি হতে পারে।
স্পেন পুরো টুর্নামেন্ট জুড়ে মাত্র একটি গোল কনসিড করেছে। আপনি ক্রেডিটটা কাদেরকে দেবেন? তাদের অ্যাটাকিং টিমকে দেবেন নাকি হচ্ছে গোলকিপারকে দেবেন? আসলে তাদের ফুল টিমকে দিব, বেশিরভাগ মিডফিল্ডকে দিব। কারণ মানে স্পেন যে স্টাইলে টিকি টাকা খেলে, পাসিং ফুটবল যখনই মিস হয় তখনই কিন্তু তারা কাউন্টার প্রেসে যায়। কাউন্টার প্রেসে যায় বলটা উইন করার কারণে বেশিরভাগ বল যখন উইন হয় তখন তাদের গোলকিপার পর্যন্ত বল খুবই কম আসে। সাডেনলি ধরেন একটা দুইটা বেলজিয়ামের টাইমে একটু বেশি আসছে, কারণ বেলজিয়াম খুব ভালো কাউন্টার অ্যাটাকটা করতে পেরেছে এই কারণে। নাইলে আপনার এই দুই দলেরই আপনার যদি চিন্তা করে দেখেন ওইভাবে গোলকিপারদের ফেস করতে হয় নাই, কারণ এদিকে ফ্রান্স আপনার গোলের পর গোল দিয়ে ম্যাচ জিতে যাচ্ছে, এদিকে স্পেন 1 বা 2 গোলে জিতছে, বাট ওই বল লুজটা উইনটা সব কিছু মিডল কেন্দ্রিক হচ্ছে অ্যাটাকিং সাইডে, স্পেনের অ্যাটাকিং সাইডে। এই জায়গা থেকে আমি এই কারণে বললাম এই ম্যাচে আসলে দুই গোলকিপারের খেলা। যে স্পেন ওপেনে কিছু বল পাবে 1 ভার্সেস 1 কাউন্টার অ্যাটাকেও যদি যায়, তাদের কাউন্টার অ্যাটাকে ফার্স্ট প্লেয়ার আছে, যেমন আপনাকে একটু আগে মিডফিল্ড নাম্বার 10 বলতেছিলাম 4-3-3 স্পেনের অলমোর নামটা আই থিঙ্ক ভুলে গেছিলাম, রড্রি, পেড্রি এন্ড অলমো, মানে দুর্দান্ত পেড্রি কিন্তু আপনার এখানে মানে টেকনিক্যালি তারা মিডফিল্ডে খুবই স্ট্রং একটা জুটি, খুবই সাউন্ড তারা, মানে স্টিল নাও তারা ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার স্পেনের। তাহলে এই কারণে বললাম যেমন অলিসাকে তারা 4-3-3 খেলবে, বাট ওই যদি আপনার এগেনস্টে ফ্রান্সকে দেখেন 4-2-3-1 খেলবে, তাহলে 2 ডিফেন্সিভ মিডফিল্ড খেলছে ফ্রান্সের, আর স্পেনের 1 ডিফেন্সিভ আর 2 অ্যাটাকার। মানে আপনার ঠিক অ্যাঙ্গেলটা হচ্ছে মিডফিল্ডে কিন্তু প্যাক, তিনজনকে ধরা, মানে আপনার মার্ক করা সব। এই জায়গাটা খেলার মেইন মানে জায়গাটা হবে কি জানেন, অ্যাটাক কাউন্টার অ্যাটাক, অ্যাটাক কাউন্টার অ্যাটাক, কারণ দুইজনের উইঙ্গার ভালো এবং স্পেসটা বিহাইন্ড দ্য ডিফেন্ডার নেওয়ার চেষ্টা করবে। সবচেয়ে বড় ইস্যুটা থাকবে একটু আগে আপনি বললাম না গোলকিপারের, কারণ গোলকিপার এই দুই গোলকিপারকে কোনো সময় এইভাবে ফেস করতে আপনি দেখেন না পুরো টুর্নামেন্টে, যে মানে একতরফা 10টা 12টা শুট। এইবার এই জায়গাটুকুতে ওই দুই গোলকিপারের প্রমাণ হবে যে হু ইজ দ্য বেস্ট গোলকিপার এই ম্যাচে, যে বেশি সেভ দিবে আই থিঙ্ক তাদের কামব্যাক করার সুযোগটা বেশি থাকবে। একেবারেই তাই। একটা ব্যাপার আমি লক্ষ্য করছিলাম যে ফ্রান্স কিন্তু যদি এবারে ফাইনালে উঠে যায় আজকের ম্যাচটিতে জয়লাভ করে, তাহলে কিন্তু টানা তৃতীয়বার, যেটা ব্রাজিলের রেকর্ড ছিল এবং জার্মানিরও কিন্তু রেকর্ড ছিল। যদিও দুঃখজনক জার্মানি ব্রাজিল বিদায় নিয়েছে, এখন ফর্মে রয়েছে ফ্রান্স। সো ওই জায়গা থেকে ফ্রান্স ডেফিনেটলি চাইবে এই রেকর্ডটা ছুঁতে। অন্যদিকে টানা বোধহয় সম্ভবত গত 7টি বিশ্বকাপে এবার যদি তারা হয়ে যায় ফাইনালে চলে যায়, তাহলে কিন্তু চতুর্থবারের মতো তারা ফাইনাল খেলছে। সো কি মনে হচ্ছে আসলে? দেখেন ফ্রান্সের যদি লাস্ট 3টা ওয়ার্ল্ড কাপ দেখেন, সেম কোচ সেম প্লেয়ার, কিছু প্লেয়ার চেঞ্জ, বাট টিম হিসেবে ফ্রান্স আরও বেশি দুর্দান্ত হচ্ছে, আরও বেশি স্ট্রং হচ্ছে প্রত্যেক পজিশনে। বেঞ্চে যারা আছে, মানে আমি বলবো যে 12 বছর ধরে দিদিয়ে দিশামি টিমকে কিভাবে হ্যান্ডেল করছে, মানে সে টাফ জবটা করে যাচ্ছে। তার টিমে এত অপশন, কাকে খেলাবে, কখন কি করবে, এটা তার ডিউটি। আসলে তার এই যে ফাইট করাটা, অ্যাজ এ প্লেয়ার ছিলেন, বেস্ট প্লেয়ার ছিলেন, ফ্রান্সের ক্যাপ্টেন ছিলেন, ওয়ার্ল্ড কাপ জিতে উইন করা ক্যাপ্টেন ছিলেন, সব কিছু মিলে দিদিয়ে দেশামের জন্য স্টাফ জব ওই জায়গাটা, যে ফ্রান্স দুর্দান্ত হয়ে উঠছে বছর টু বছর। যদি আপনি দেখেন 18 সালে তারা চ্যাম্পিয়ন হয়েছে, 22 সালে তারা রানার্স আপ হয়েছে, আজকে জিতলে 26-এ তারা ফাইনাল খেলবে। এদিক দিয়ে যদি স্পেনে দেখেন 2010-এর পর থেকে স্পেন ওই ধরনের টিম ভালো ছিল, বাট ওই ধরনের রেজাল্ট মনে করে পারে নাই, নকআউট রাউন্ডে খুবই কম আসা হয়েছে। এবার তারা সেমিফাইনালে আসা হয়েছে। আমি মনে করি যে টিম হিসাবে যদি ফ্রান্সকে যদি আপনার হেড টু হেডে যদি কেউ স্টপ করার মতো ক্ষমতা রাখে, এটা আই থিঙ্ক আমার কাছে স্পেন মনে হয়েছে। বাট আসলে এটা দুর্দান্ত ম্যাচ হবে, এখানে আমি বলতে পারবো না, বাট একটা জায়গায় আমি এগিয়ে রাখতে পারি, ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সে ফ্রান্সকে একটু এগিয়ে রাখবো। অফকোর্স এটা তো আসলে আমরা সবাই এটা করব। মাইকেল ওলিসেকে নিয়ে আলাদা করে যদি একটু বলতে বলেন। ইস ইজ বেস্ট ইয়ঙ্গার প্লেয়ার হওয়ার সম্ভাবনা বেশি এখন। ইয়ামাল না, তার হওয়ার সম্ভাবনা বেশি। অলমোস্ট আই থিঙ্ক 6টা অ্যাসিস্ট বা 7টা অ্যাসিস্ট, 6টা অ্যাসিস্ট এই ওয়ার্ল্ড কাপে সে করে ফেলছে। এবং তার ফুটবল, মানে তার খেলা দেখে আপনার, আমার কাছে মনে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েটিভ অ্যাটাকিং মিডফিল্ডার। আই থিঙ্ক বিগত 10-14 বছর ওই ধরনের ক্রিয়েটিভ অ্যাটাকিং মিডফিল্ডার ওয়ার্ল্ড ফুটবলে আসে নাই। দুর্দান্ত তার বল পাসিং বলেন, থ্রো পাস বলেন, শুটিং বলেন, মানে বাম পায়ের যে আপনার যে ওই যে শৈল্পিক ফুটবল বা শৈল্পিক ছায়া যেটা ব্রাজিলকে আমরা দেখে থাকি, এই ধরনের কিছুটা রোনালদিনোর স্টাইলে চুল ঝাঁকে পাসিং মুভমেন্ট করে, বডি শেক করে, মানে
মানে সব কিছু মিলে কিছুটা লাগে, বাট মানে এই বয়সে সে দুর্দান্ত। আই থিঙ্ক সে বায়ার্ন মিউনিখ থেকে আসা এবং বায়ার্ন মিউনিখের রাইট উইং খেলে, আর এই ফ্রান্স টিমে নাম্বার 10-এ খেলছে, Exactly. এবং সে মানে অলরেডি ফাইনাল খেললে সে হবে ওয়ার্ল্ড কাপের বেস্ট ইয়ঙ্গার প্লেয়ার। তার ফিউচার সামনে পড়ে আছে, এবং সেই কিন্তু অনেক কিছু ডিসাইড করে দিতে পারে টিমের মধ্যে, কারণ সে কিন্তু এমবাপ্পেকে সবচেয়ে বেশি থ্রো বল, দেমবেলেকে সে দেয়। এটা একটা আসলে এটা ফেস করতে হবে স্পেন মিডফিল্ডারকে, এই ডুয়েলটা আই থিঙ্ক তাকে রড্রি মার্ক করতে হতে পারে। অফকোর্স। অন্যদিকে ওসমান ডেম্বেলে রেকর্ড করে ফেলেছে এবারে বিশ্বকাপে হ্যাটট্রিকটা করে, এবং তার পারফরমেন্স কিন্তু খুবই কনসিস্টেন্ট পারফরমেন্স। সো তিনিও তো অনেক বড় এফেক্টিভ একজন প্লেয়ার এই ম্যাচের জন্য, ভয়ঙ্কর লেভেলে। আপনার দেখেন, আমি বললাম না, ফ্রান্সের যদি আপনি 4টে অ্যাটাকার দেখেন, আমরা বারকুলাকে ম্যাচ না খেলে দুদেকে খেলার পর সে দুর্দান্ত পারফর্ম করেছে। এখন কখন বারকুলাকে আবার দিবে ইয়ং গাই? দেমবেলে লাস্ট বছর ব্যালন ডিওর জিতেছে, এবার পিএসজি কে চ্যাম্পিয়ন করেছে, আবার ব্যালন ডিওর সে পাওয়ার সম্ভাবনা রয়েছে, অনেক সম্ভাবনা রয়েছে। তো সে পিক ফর্মে, তাকে দিয়ে আপনি, আর তার সবচেয়ে বেশি কি জানেন, সে অ্যাটাকিংও করে ডিফেন্ডিংও করে। ফ্রান্সের একটা প্রবলেম আছে যে ট্রানজিশন মুভমেন্টে তাদের উপরে 4টা ডিফেন্ডিং কম করে, ঠিক আছে, বাট আপনার দেমবেলের এই অ্যাবিলিটিটা আছে, সে ডিফেন্ড করার মতো ক্ষমতা রাখে, এবং ভেরি ফাস্টার ফিনিশার, সব কিছু মিলে আমি মনে করি যে আপনার এই এমবাপ্পে দেমবেলের মধ্যেই আপনার ম্যাচটা আসলে তারা দুজনই ম্যাচ উইনার প্লেয়ার। এখানে 3জন ম্যাচ উইনার প্লেয়ার আছে, 3জনের মধ্যে এই 3জনই আপনাকে, স্পেনের সঙ্গে আপনি জিততে গেলে এক্সট্রাঅর্ডিনারি ম্যাচ খেলতে হবে, এই 3জনেরই খেলতে হবে, বাকিদের কিন্তু ওই ধরনের সুযোগ নাও থাকতে পারে, বাট ফোকাসটা হলো এই 3জনের মধ্যেই থাকে। একেবারেই তাই। আমরা একটু পরের দিনের ম্যাচটা নিয়ে কথা বলতে চাই, কারণ আর্জেন্টিনা ইওর ফেভারিট, আওয়ার ফেভারিট। বাট এই চেয়ারে এসে যদি আমি কথা বলতে চাই, আমি মজা করছি, আমি জাস্ট কিডিং। না দেশের যখন চেয়ারে এসে একটা জায়গায় কথা বলতে চাই, নিজের সাপোর্টার, যে আমি যে সাপোর্ট আর্জেন্টিনাকে করি ওটাকে স্টপ রেখে আমাকে কথা বলতে হবে। স্টিল নাও আমি আপনাকে বলে যাচ্ছি যে এত কথা বলতেছি যে সবকিছু ফ্রান্সকে নিয়ে বলছি, চ্যাম্পিয়ন হওয়ার দূরেও ফ্রান্স। একবারও আমার মুখ থেকে কোনো শোতে আমি বলিনি আর্জেন্টিনা, কারণ আর্জেন্টিনা ওই ধরনের পারফর্ম করে নাই। যদি লাকিলি যদি তারা ফাইনাল খেলে, লাকিলি যদি তারা চ্যাম্পিয়ন হয়, বিকজ অফ অনলি তাদের একজন ম্যাজিশিয়ানের কারণ হবে, সে হচ্ছে লিওনেল মেসি, কারণ ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার তার টিমে আছে। তাছাড়া যদি আপনি অন্যদিকে চিন্তা করেন, ফ্রান্স সবার দিক দিয়ে এগিয়ে, যদি আজকে স্পেন ফ্রান্সকে হারিয়ে দেয় তাহলে স্পেন সব দিক দিয়ে এগিয়ে চলে যাবে যে টিম হিসেবে, কারণ কনফিডেন্স লেভেল। বাট আমি ফ্রান্সের যে আপনার উইনিং মেন্টালিটিটা, ওইটা আসলে স্টপ করা ভেরি ডিফিকাল্ট যে কোনো টিমের জন্য। একেবারে ট্রু, এবং তারা বিশ্বকাপের দাবিদার। অন্যদিকে যদি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রসঙ্গে যায়, আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের সঙ্গে, র্যাঙ্কিংয়ে 2nd এবং 4th, অর্থাৎ 2-4 এই দুটো দল। ইংল্যান্ড খুব ভালো খেলছে, এবং ইংল্যান্ডের যে মানে স্ট্রং টিম, তাদের যে এনার্জি লেভেল। অন্যদিকে হ্যারি কেইন, তিনিও 6টি গোল করেছেন, অ্যাসিস্ট 0। অন্যদিকে সাকার দিকে তাকান বা বাকিদের দিকে তাকান, খুব ভালো করছে ইংল্যান্ড টিম। সো আমরা লাস্ট ম্যাচে দেখেছি, লাস্ট 3টি ম্যাচ যদি আর্জেন্টিনার কথা বলি, কাবো ভের্দে, মিশর এবং লাস্ট সুইজারল্যান্ড, 3টি ম্যাচেই কিন্তু তাদেরকে একটু কাটখট পোড়াতে হয়েছে, বা একটু কঠিন ছিল, টাফ টাইমের মধ্য দিয়ে তারা গেছে। সেই জায়গা থেকে যখন প্রতিপক্ষ ইংল্যান্ড সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য কতটা কঠিন হবে? দেখেন, আমি আপনাকে ফার্স্টে ইংল্যান্ডের ব্যাপারটা ক্লিয়ার করি, দেন আর্জেন্টিনার ব্যাপারটা। দেখেন, ইংল্যান্ড কাকে হারিয়ে এই সেমিফাইনালিস্ট হয়েছে? তাদের ফার্স্ট ম্যাচ ছিল কঙ্গোর সঙ্গে, যেটা তারা 1-0 মানে হারতে ছিল 73 আর 74 মিনিটে, কামব্যাক করেছে, 2-1 করেছে। সেকেন্ড ম্যাচ হচ্ছিল তাদের মেক্সিকোর সঙ্গে, মানে হোস্ট টিমের সঙ্গে, যেটা তাদেরকে সবচেয়ে বেশি ফাইট করতে হয়েছে হোস্ট টিমের সঙ্গে 10 জন নিয়ে, এবং 90 মিনিটস তারা সুপার ফুটবল খেলেছে। আপনি যদি খেয়াল করে দেখেন, 3-2 ম্যাচটা জিতেছে, মানে তাদের কামব্যাকটা এবং 10 জন নিয়ে তাদের যে 130% পুরো টিম হিসাবে দেওয়া, এক্সট্রাঅর্ডিনারি। তারপর আসেন, তারা ওয়ান অফ দ্য বেস্ট টিমকে হারিয়েছে নরওয়েকে। নরওয়ে যে অ্যাটাকিং লাইন, হাল্যান্ড বলেন, আপনার নুসা বলেন,
আপনার অডিগার্ড বলেন, ওয়ান অফ দ্য বেস্ট, তাদেরকে স্টপ করা, এক্স্যাক্টলি সবকিছু মিলে তারা এমন টিমকে হারিয়ে সেমিফাইনাল উঠছে। তাদের আসলে মেন্টালি বলেন আদার সব দিক দিয়ে তারা আসলে আমি বলবো ভেরি কনফিডেন্ট এই ম্যাচ নিয়ে। আমাদের ধারণা ছিল মামুনুল ভাই যে হাল্যান্ড হয়তো কিছুটা করে বসবে, কিন্তু তারা এমন ভাবে খেলেছে সেই স্কোপটাই কিন্তু হাল্যান্ডকে দেওয়া হয়নি। মানে আমি বললাম কি, দুই টিমের মধ্যে ইংল্যান্ড আর নরওয়ের মধ্যে বেশিরভাগ প্লেয়ার 90% প্লেয়ার ইংলিশ লিগ খেলে। দে আর নো যে একজনকে চিনে, একজন মানে বেশিরভাগ জানে। হাল্যান্ডের টিমমেট কিন্তু স্টপার খেলতেছিল স্টোনে, তাই আপনাকে বুঝতে হবে ডিফেন্ডার খেলতেছে, তাকে মার্ক করা, সবকিছু নিয়ে একটা তারপর তার মধ্যে আবার ইংল্যান্ডের দুইটা প্লেয়ার 6 গোল 12 গোল করা, বার্লিংহাম হচ্ছে আর হলো হ্যারি কেন। আসলে এটা তাদের টিমের মেইন গুড সাইড। তারপর আসেন এখন আর্জেন্টিনাকে নিয়ে। আর্জেন্টিনার ফার্স্ট ম্যাচ যদি ক্যাপে ভার্দে দেখেন 3-2-তে সবচেয়ে খারাপ সাইড এই ম্যাচ হলো আপনি গোল দিয়ে গোল রিসিভ করাটা, ঠিক আছে, আপনি এটা গেলেন। সেকেন্ড ম্যাচ হচ্ছিল আপনার ইজিপ্টের সঙ্গে 2-0-তে পিছিয়ে থেকে 3-2-তে ম্যাচ জিতা। এটা হলো একটা মেন্টালি স্ট্রেংথ চ্যাম্পিয়ন টিমের। এই যে কামব্যাক করা, এটা আসলে আর্জেন্টিনার মানে আমি আর্জেন্টিনার খেলা যতদিন দেখি এইভাবে কামব্যাক করতে কোনো সময় দেখি না। তাহলে তারা কতটুকু মেন্টালি স্ট্রেংথ হলে 3-2-তে ব্যাক করা। লাস্ট মোমেন্টে গিয়ে আমরা লাস্ট ম্যাচে দেখেছি 112 এবং 121 বা 22 মিনিটে গিয়ে তারা দুটো গোল করেছে। এটাই আপনাকে বলছি। তার তৃতীয় ম্যাচটা দেখেন, তৃতীয় ম্যাচটা কিছু জায়গায় আপনার রেড কার্ডটা না হলে নিশ্চয়ই আর্জেন্টিনার জন্য এটা টাফ টাইম যেত, একটা ভালো টাফ টাইম যেত। 10 জন নিয়েও কিন্তু অনেক সময় তারা ফাইট করে গেছে সুইজারল্যান্ড। বাট এমবোলো যখন নাই তখন তো এটা অনেক কঠিন ছিল। সবকিছু মিলে আমি বলবো যে আর্জেন্টিনার ওই ম্যাচটাতে, অন্য দুইটার ম্যাচে তো আসলে ক্যাপ ভার্দেরটা তো তাকে সবচেয়ে বেশি ফেস করতেছে। মিশরেরটা তারা কাম ব্যাক করেছে, মানে স্ট্রংলি, মেন্টালি এত স্ট্রং তারা যে তারা লাস্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ তারা ওই ম্যাচটাকে বুঝিয়ে দিয়েছে ইজিপ্টের ম্যাচ 3-2-তে। তারপর 3 নম্বর হলো সুইজারল্যান্ডের ম্যাচটা হলো সুইজারল্যান্ড 10 জন হওয়ার পর যে জিনিসটা ফেস করেছে। আসলে এই ম্যাচে একটা গুড সাইড কি জানেন, যে আলভারেজ গোলে ফিরেছে, ম্যাকেলিস্টার গোল করেছে, 3 নম্বর লাউতারো মার্টিনেজ গোল করেছে, 3 জন গোল করেছে, বাট মেসি করে নাই, অ্যাসিস্ট করেছে। বাট এই মানে আপনার মেসির বাইরেও টিম 3 গোল করেছে, এটা কিন্তু একটা গুড সাইড টিমের মধ্যে। এবং 3 জনের কনফিডেন্ট লেভেলটা আপনার অ্যাটাকিং বেশিরভাগ কনফিডেন্ট লেভেলটা বাড়তে। ইংল্যান্ড আর আর্জেন্টিনার ম্যাচ হবে আপনার কিছুটা আই থিঙ্ক নার্ভের ম্যাচ, 50-50 ম্যাচ, নার্ভের ম্যাচ। 86-এ তাদের একটা হিস্ট্রি আছে, তাদের সঙ্গে কিছু না কিছু আউটসাইডে আলোচনা সমালোচনা ফাইট থেকে যায়। কারণ আর্জেন্টিনা এতগুলি ম্যাচ জিতার পরও মানে আপনার এরকম প্রোগ্রামে ইংল্যান্ডের প্লেয়াররা সবচেয়ে বেশি তাদেরকে মানে সব কিছু নিয়ে বাধাগ্রস্ত করেছে। এই মানে যত ব্লেম ওই জায়গাটুকুতে হয়েছে, তারা আসলে মাঠের বাইরের সাইড, বাট ইন দ্য সাইড যদি আপনি দেখেন এটা হচ্ছিল নার্ভের গেম হবে। আর্জেন্টিনার প্লেয়ারদের লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলার মতো একটা অভিজ্ঞতা আছে বেশিরভাগ প্লেয়ারের, যেখানে ইংল্যান্ডের খুবই কম। ইংল্যান্ডের 4টার মধ্যে 1 জন প্লেয়ার ওয়ার্ল্ড কাপ খেলেছে, আর 3 জনের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ। সব কিছু মিলে এই যে এই নার্ভটা যার সবচেয়ে বেশি মাঠে স্ট্রং থাকবে, আই থিঙ্ক ওই ম্যাচটা তারাই জিতবে। এক্স্যাক্টলি, উই হোপ যে খুব চমৎকার দুটো সেমিফাইনাল আমরা দেখব, এবং যে টিম বেস্ট খেলবে তারাই ফাইনালে চলে যাবে। এবং এবারে বিশ্বকাপের ফাইনাল হতে যাচ্ছে একটা দারুণ ফাইনাল, সেটা দেখার অপেক্ষায়। অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য, অনেক ভালো থাকুন। আমি বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, সময় হয়েছে বিদায় নেবার। আপনারা দেখছিলেন টেলিকাস্ট প্রেজেন্স টিভিএস ম্যাচ অ্যানাটমি। অবশ্যই খেলা দেখবেন এবং থাকবেন টিভিএস এর সঙ্গে।